প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম অবরুদ্ধ অবস্থায় রয়েছেন খুলনা প্রেস ক্লাবের মধ্যে। ঘণ্টা পর ঘণ্টা তাকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নিশ্চয়ই আমরা এটিকে সমর্থন করি না, কিন্তু কেন, কী কারণে এগুলো ঘটছে, শফিকুল আলম সাহেবরাই নিশ্চয়ই এর জবাব দিতে বাধ্য। শফিকুল আলম হয়তো বিশেষ কাজে তিনি খুলনা গিয়েছিলেন, জেলা প্রশাসকের সঙ্গে সকালে বৈঠক করেছেন, সেখানে সাংবাদিকদের সঙ্গেও মত বিনিময় করেছেন। পরবর্তীতে শনিবার বিকাল 5টার দিকে তিনি স্থানীয় প্রেস ক্লাব পরিদর্শনে যান। সেখানে প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নেয় এবং এতটাই তারা অবস্থান নেয়, দৃঢ় করে যে প্রেস ক্লাবের ভিতর থেকে কেউ বের হতে পারছিলেন না। আমি যখন এই ভিডিওটি করছি রাত প্রায় 9:15 বাজে, প্রায় 4 ঘন্টা ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। যতটুকু আমি এখনও পর্যন্ত শুনেছি, যৌথ বাহিনীর সদস্যরা, সেনা সদস্য সহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছেছেন তাকে উদ্ধার করার জন্য, কিন্তু তারপরও যতদূর শুনেছি তিনি এখনও পর্যন্ত বের হতে পারেননি। এবং কি কারণে এটি ঘটল, সেই তো মব ভায়োলেন্সের শিকার তিনি হলেন। খুলনাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাকি ছাত্রদের উপরে গুলি করেছিলেন সুকান্ত নামে একজন এসআই। তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়, পুলিশ পরবর্তী তাকে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেওয়া হলো, এই কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কেএমপির সদর দপ্তরে তালা লাগিয়ে দিয়েছিল মূল ফটকে। যদি ধরেও নিই যে এসআই সুকান্ত অপরাধ করেছেন, গুলি করেছেন, সত্যি সত্যি তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আন্দোলনের বা প্রতিবাদের তো আরও অনেক ধরনের ভাষা আছে। পুলিশ সদর দপ্তরের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়, প্রশাসন নিশ্চুপ থাকে। কেএমপি কমিশনারের পদত্যাগ না করানো পর্যন্ত বা তিনি পদত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখবেন, বের হতে দিবেন না, এমন ঘোষণা দেওয়া হয়েছে। যেহেতু কেএমপি কমিশনার জানিয়েছেন যে প্রাথমিক তদন্ত চলছে, তাতে যদি তিনি প্রাথমিকভাবে অপরাধী প্রমাণিত হন তখন তাকে আটক করা হবে। এখানেও মজার বিষয়, যখন অন্য কোনো অভিযুক্ত অপরাধীকে আটক করা হচ্ছে তখন আর কোনো তদন্ত হয় না, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আটক করে ফেলা হয় এবং জামিন তো হচ্ছে না, সেগুলো অন্য প্রসঙ্গ। যাই হোক, বিষয়টি হচ্ছে, আগেই বলেছি, প্রেস সচিব অবরুদ্ধ হয়ে আছেন, এটিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না, কিন্তু এটা তো প্রকৃতির খেলা। এই যে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স, এই মব ভায়োলেন্সকে তো প্রশ্রয় দেওয়া হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে। দুদিন আগে একটি অনুষ্ঠানে এই প্রেস সচিব মিস্টার শফিকুল আলম কি বললেন, তিনি এই যে মব ভায়োলেন্স সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন স্থানে, সেগুলোকে তিনি মব বলতে রাজি নন। এগুলোকে তিনি কী বলতে চান, যারা এগুলো করছেন তারা হচ্ছেন প্রেশার গ্রুপ, তারা একসাথে আন্দোলনের মাধ্যমে তারা নাকি দাবি আদায় করার চেষ্টা করছেন, অথবা তাদের এগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি কি বলেছিলেন এর মধ্যে আপনারা জানেন, এর আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছেন, সে বিষয়ে আমি কথা বলেছি। তিনি বলছিলেন যে মব নয়, সম্প্রতি যা ঘটছে সেটি হচ্ছে প্রেশার গ্রুপ, এবং সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার, অর্থাৎ আওয়ামী লীগ আমলের 15.5 বছরের যে সাংবাদিকতা চলেছে, সাংবাদিকতার ব্যর্থতার কারণে এইগুলো ঘটছে। এটা কোন ধরনের সংজ্ঞা? তিনি আবার ওই প্রোগ্রামে বলছিলেন গত 15 বছরে এই গ্রুপের ন্যূনতম নাগরিক স্বাধীনতা ছিল না, অর্থাৎ যারা এগুলো করছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছরের 28 জুলাই কিছু শীর্ষ সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন এদের খুন করেন, পুলিশ গুলি করছে না কেন, কেউ তখন প্রতিবাদ করেনি কেন। আচ্ছা, এই কথাগুলো বা তিনি কোথায় পেলেন? আমি আগেও বলেছি, এখনও প্রশ্ন করছি একই প্রসঙ্গে, কেন তিনি এই কথাগুলো বলছেন? এবং তিনি তো প্রশ্রয় দিয়েছেন, এতটাই প্রশ্রয় দিয়েছেন, সেই মব ভায়োলেন্সের শিকার তিনি হয়েছেন। এবং 5 আগস্টের পর থেকে যা কিছু ঘটছে, হাইকোর্ট প্রাঙ্গণে বিচারকদের অপসারণের দাবি থেকে শুরু করে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোষর হিসেবে ঘোষণা কেন দেওয়া হবে না, তাদেরকে নিষিদ্ধ কেন করা হবে না, ঘোষণা দিয়ে জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করা হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো, পরবর্তীতে বুলডোজার বাহিনী সম্পর্কে আমরা সবাই জানি। ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর ভবন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ভবন, যেভাবে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা কেন নেওয়া হবে? তাদের বিরুদ্ধে কথা বলতেই তো ভয় পাই, মব শব্দটা উচ্চারণ করতে চায় না, সেটা আমরা বুঝি না কেন। ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে আছেন এই কথিত ছাত্র নেতাদের উপরে,
এই ছাত্রনেতারা তো একসময় মানুষের সমীহের পাত্র ছিল, কিন্তু মানুষ আস্তে আস্তে তাদের প্রতি যেভাবে ক্ষুব্ধ হচ্ছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার প্রশাসনের কারোরই ন্যূনতম কোনো টু শব্দটি উচ্চারণের সাহস নেই। এই যে টু শব্দটি উচ্চারণের সাহস নেই, তার একটা ফলশ্রুতিতে প্রতিক্রিয়ায় কি হয় তা তো আমরা দেখছি। আজকে যৌথ বাহিনীর সদস্যরা গিয়েও প্রেস সচিবকে উদ্ধার করতে পারছে না। তারা আলটিমেটাম দিয়েছে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আলটিমেটাম দিয়েছে, পুলিশ কমিশনার, কেএমপির কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ না হওয়া পর্যন্ত তারা প্রেস ক্লাব থেকে কাউকে বের হতে দেবে না। দেবালয়ে আগুন লাগলে স্বয়ং দেবতাও রক্ষা পায় না। এই মব ভায়োলেন্স যে পরবর্তীতে গিয়ে সরকারের আরও ঊর্ধ্বতন শক্তিশালী কারো বিরুদ্ধে সংঘটিত হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও যে মব ভায়োলেন্স শিকার হয়ে পদত্যাগ করতে হবে না, তার নিশ্চয়তা কি? এইটাই প্রকৃতির প্রতিশোধ। খুনি মরে খুন হয়ে একটা কথা আছে না, আমি পানিতে যতটুকু নামবো ততটুকু আমাকে ভিজতে হবে। আজকে প্রশ্রয় দিয়ে দিয়ে এই সন্ত্রাস সৃষ্টিকারীদেরকে এই অবস্থা আনা হয়েছে। এখন প্রেস সচিব কি বলবেন? এটাও প্রেশার? নিশ্চয়ই বলতে পারেন। সাধ্য তো নেই, সাহস নেই তাদের বিরুদ্ধে কথা বলার। কারণ কথা বলতে গেলেই তাকেও পদচ্যুত করা হতে পারে। যেমন নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরেও তাকে পাশে বসিয়ে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদার ব্যক্তি এই প্রেস সচিব পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন এবং বলেন যে নাহিদের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। সরকারি পর্যায়ের একজন কর্তা ব্যক্তি হয়ে কিভাবে আরেকটা রাজনৈতিক দলের নেতা সম্বন্ধে এ ধরনের মন্তব্য করেন? আর এটা নাকি নির্দলীয় সরকার। আমাদের দেখার বাকি রয়েছে অনেক। আমরা এগুলো আশা করি না, আমাদের আকাঙ্ক্ষার মধ্যে রাখতে চায় না, কিন্তু আমাদের দুর্ভাগ্য হয়তো এমন আরও অনেক কিছু দেখা লাগতে পারে। আমাদের প্রত্যাশার সূর্য বোধহয় অস্তমিত হতে চলেছে। অনেক প্রত্যাশা ছিল, দেশটা পাল্টে যাবে, সমাজটা পাল্টে যাবে, সমাজে সুস্থ ধারা বিরাজ করবে, সমাজের মানুষগুলো শান্তিতে বসবাস করবে। সারা দেশে মব কালচার এক ধরনের অন্যরকম পরিবেশ তৈরি করেছে, সমাজটাকে অস্থির করেছে। এবার নতুন আর এক ধরনের মব, এবার দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কুমিল্লার মুরাদনগরে। মাঝখানে একটি দিন, পুরো একটি দিন চলে গেছে, 2টি দিন চলে গেছে মাঝখানে। 2টি দিন চলে যাওয়ার পরেও খবরটা গণমাধ্যমে আসেনি। কিন্তু যখন একটা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, একজন নারীকে যখন আমরা বিবস্ত্র অবস্থায় দেখলাম এবং বিবস্ত্র অবস্থায় তাকে জোর করে তার উপরে তাকে প্রহার করা হচ্ছে বিবস্ত্র অবস্থাতেই, এবং তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে, গণধর্ষণের অভিযোগ উঠেছে, তখন গণমাধ্যমের চোখ খুলেছে। অবশেষে গত রাত থেকে গণমাধ্যমে এটি সংবাদ হওয়া শুরু করেছে। কি হলো কুমিল্লার মুরাদনগরে? এই কার্যক্রম, এই অবস্থা দেশে আর কতদিন চলছিলাম? কুমিল্লার মুরাদনগরে এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। একজন হিন্দু নারীকে তার বাবার বাড়িতে বেড়াতে আসলে সেখানে তাকে বিবস্ত্র করা হয়েছে, পরিপূর্ণভাবে বিবস্ত্র করা হয়েছে, এবং তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে প্রহার করা হয়েছে শারীরিকভাবে, এবং তাকে গণধর্ষণের অভিযোগও উঠেছে। সেই ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার রাতে, রাত 10টার পরে। কিন্তু শুক্রবারে বিকেলে এই ব্যাপারে থানায় মামলা হলেও শুক্রবার, শনিবার এই ব্যাপারটা গণমাধ্যমে কোনোভাবেই প্রকাশিত হয়নি। এত বড় একটা ঘটনা গণমাধ্যমে আসেনি, গণমাধ্যম নিশ্চুপ ছিল। এরপরে যখন গত রাতে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে, সেই ভিডিওটা, যে বর্ণনাটা দিলাম, সেই ভিডিওটা যখন একজন নারীর নগ্ন দেহের ভিডিও, যখন কুরুচিপূর্ণ যে ভিডিও, সেই ভিডিও যখন ভাইরাল হতে শুরু করে, তখন গণমাধ্যমের চোখ খুলেছে, গণমাধ্যম এটাকে নিয়ে নিউজ করেছে। প্রথম আলো যেটা নিশ্চিত করছে, আপনারা প্রথম আলো শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, মুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা। পত্রিকা কতটুকু বলছে সেটুকু একটু জেনে নিয়ে তারপরে আলোচনায় যায়। পত্রিকা বলছে, কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে, 25 বছর বয়সে এক নারীকে ধর্ষণের অভিযোগ হয়েছে। এখানে যদিও হিন্দু সম্প্রদায়ের হিন্দু নারী, সেটা উল্লেখ করা হয়নি, সেটা উল্লেখ করলে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা সামনে এসে যাবে, সেটা ইন্টারন্যাশনাল ফ্লেভার যুক্ত হবে সেই কারণে হয়তো গণমাধ্যম টেকনিক্যালি সেটাকে এড়িয়ে যেতেও পারে। কারণ এখন তো গণমাধ্যম সেলফ সেন্সরশিপের যুগে রয়েছে, গণমাধ্যম প্রচণ্ড স্বাধীনতা ভোগ করছে, সরকারের প্রেস সেক্রেটারির ভাষ্যে আমরা সেটাই জানি। প্রথম আলো বলছে, ওই নারী বলেছেন প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি।
বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়িতে গিয়ে প্রথমে দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করে, এমনটা বলা হয়েছে। কিন্তু আমরা ভিডিওতে দেখেছি ব্যাপারটা একক না, ব্যাপারটা সমষ্টিগত, দলবদ্ধভাবে কাজটা করা হয়েছে। যদি এই ভিডিওটা ওই নারীর হয়ে থাকে, ওই ঘটনার হয়ে থাকে, যে ভিডিওটা আমাদের হাতে থাকা সত্ত্বেও নগ্নতার কারণে, স্পর্শকাতর ইস্যুর কারণে, সাম্প্রদায়িকতার ইস্যুর কারণে আমরা এই ভিডিওটা কোনোভাবেই দেখাতে চাই না আমাদের এই সেফ প্ল্যাটফর্মে। আপনারা ভেবে নিন যে একজন হিন্দু নারীকে, 25 বছর বয়সী নারীকে বিবস্ত্র করে তাকে অনেকে মিলে প্রহার করছে, শারীরিকভাবে জোর করে ধর্ষণের চেষ্টা করছে, সেই রকম একটা ভিডিও যদি ছড়িয়ে পড়ে তাহলে সেই নারীর ভবিষ্যতে সম্মান নিয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টকর হবে। ওই নারীর বাড়ির পাশের এক সদস্য বলেছেন বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। অনেক শব্দ তার এমনি হয় না, অনেকে থাকলে শব্দ হয়। আমি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি। লোকজন গিয়ে দরজা ভাঙার পরে সেখান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেছেন, ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে মারধর করে, পরে তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে, যিনি ভিকটিম, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, এমনটাও প্রথম আলো তার রিপোর্টে বলেছে। এরপর এর নিয়ে সমালোচনা শুরু হয়। অর্থাৎ ভিডিও প্রকাশের পরে যে প্রথম আলোরও চোখ খুলেছে, এটা তারা নিজেরাই এক ধরনের স্বীকার করছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানিয়েছেন, আসামিকে ধরতে অভিযান চলছে। অর্থাৎ আসামিকে জনগণ গিয়ে ধরলো, মারধর করলো, কিন্তু আসামিকে ধরা গেল না। ব্যাপারটা খুবই মজার। ব্যাপারটা যদি আসামিটা যদি এই ধর্ষণকাণ্ড না হতো, যদি এরকম হতো যে আসামিকে কোনোভাবে আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ লাগিয়ে দেওয়া যায়, তাহলে তো নিজ দায়িত্বেই জনগণ তাকে ধরে নিয়ে পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিত, এটা আওয়ামী লীগের দোসর, আওয়ামী ফ্যাসিস্ট, এভাবেই তো তুলে দেওয়া হতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পত্রিকার বাইরের আলোচনা যেটা, সেটা হচ্ছে যে অলরেডি কুমিল্লার স্থানীয় একাধিক পত্রিকা এটা নিয়ে বিতর্কও শুরু করেছে। আমি বেশ কিছু গণমাধ্যম ঘেটে দেখলাম। কুমিল্লার একটি গণমাধ্যম, আমি নাম মেনশন করতে চাই না, তারা বলার চেষ্টা করছে যে এটা নিয়ে রাজনৈতিক একটা খেলা শুরু হয়েছে। খেলাটা কি, যে অভিযুক্তকে কেউ বলছেন যে অভিযুক্ত বিএনপি করে, আবার কেউ বলছে যে অভিযুক্ত আওয়ামী লীগ করে, কিন্তু তাকে বিএনপির ট্যাগ লাগিয়ে বিএনপির মান সম্মান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এই যে কর্মকাণ্ড আমাদের সমাজে, এই যে কর্মকাণ্ড, ট্যাগ লাগানো কিংবা একদল করে আর একদল বলা, কিংবা গণমাধ্যমের এক পেশে সংবাদ, এর আড়ালে বোধহয় প্রকৃত রহস্য, প্রকৃত খবর ধামাচাপা পড়ে যায়। যে ব্যক্তি কিংবা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তার তো রাজনৈতিক পরিচয় বের করার দরকার নাই। তার রাজনৈতিক পরিচয় সে কোন দল করে সেটা বিবেচ্য বিষয়ই নয়। ব্যাপারটা হচ্ছে যে আমার সমাজে এই ধরনের ঘটনা ঘটবে না। একটি ধর্ষণের ঘটনা, একটি ধর্ষণকাণ্ড, তার উপরে আবার একজন সনাতন নারীর প্রতি এই অবিচার। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে সেই নারীর কপালে সিঁদুর রয়েছে। এই কর্মকাণ্ড দেশে আর কতদিন চলবে? অনেকে, আমরাও বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে তো আমরাও সরকারের সমালোচনা করি। হ্যাঁ, সরকারের একটা দায় রয়েছে। সরকার সারা দেশে মবতন্ত্রকে এক ধরনের নীরব থেকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, নীরবতার মাধ্যমে মবতন্ত্র উৎসাহিত হচ্ছে। গতকালকে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে মবের কবলে পড়তে, সেটাও অস্বীকার করেছে সরকার। এই যে অস্বীকার করা এবং মব হচ্ছে না এই সমাজে, এরকম কথা বলা এক ধরনের উৎসাহিত করে এই কর্মকাণ্ডগুলোকে। কিন্তু সমাজে যখন আপনি সবাই মিলে বাস করবেন, তখন সমাজের মানুষগুলো, আমরা যদি এই ধরনের নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ হয়ে যাই, আমরা যদি এরকম পশুর মতো আচরণ শুরু করি সমাজে, তাহলে সমাজে অস্থিরতা কাটবে না, সমাজ থেকে অস্থিরতা দূর হবে না। আমরা যে ভালো সমাজের প্রত্যাশা করেছিলাম, আমরা কথায় কথায় যে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলি, আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করি, সমস্ত কিছু দায় আওয়ামী লীগের উপরে চাপাই, এবং আমরা যে স্বপ্ন দেখেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, যে আমাদের সমাজটা সুস্থ হবে, আমরা নতুন স্বপ্ন দেখব, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, আমাদের সমাজে সরকারের কারণেই নাকি আমাদের সমাজে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ফেলেছি আমরা। তো সেই সরকারের তো আমরা পতন ঘটিয়েছি, সেই সরকার চলে গেছে এবং চলে যাওয়ারও বছর পূর্তি হতে চললো। তারপরেও আমরা কেন এখনো মানুষ হতে পারলাম না? এখনো কেন আমরা জন্তুর মতো আচরণ করছি? হিংস্র জন্তু, সব জন্তু কিন্তু এরকম হিংস্রতা করে না। হ্যাঁ, পশু পাখির মধ্যেও, জন্তুদের মধ্যেও এই জৈবিক চাহিদার ব্যাপার থাকে, কিন্তু আমার সন্দেহ যে পশুরাও এই ধরনের গণধর্ষণের ঘটনা ঘটায় কিনা, পশুরাও অন্য একটা পশুর ঘরে গিয়ে তাকে জোর করে সহবাসের চেষ্টা করে কিনা, জোর করে ধর্ষণের চেষ্টা করে কিনা, আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। হয়তো জীববিজ্ঞানের বিজ্ঞানীরা খুব ভালোভাবে বলতে পারবেন পশুদের যে জীবনাচার, পশুদের যে ইমোশন, তাদের যে থিঙ্কিং, সেই থিঙ্কিং হয়তো তারা গবেষণা করে বের করতে পারেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে পশুরাও এতটা পশু হয়ে যায়নি, যেটা আমাদের সমাজে আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে
মাধ্যমে প্রকাশ করতে চলেছি। এর আগে আমরা মাগুরার আসিয়া কাণ্ড দেখেছি, ছোট্ট শিশু, তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। সেই কাণ্ডের পরে দাবি উঠেছিল যে এই দেশে নারীদের প্রতি যে সহিংসতা, সেই সহিংসতা থেমে যাবে, কিন্তু কোনোভাবেই থামেনি। নারীদের প্রতি সহিংসতা থামেনি, বরং নারীদের স্বাধীনতা, নারীদের সুযোগ সুবিধা এইগুলো দেওয়ার কথা যখন সরকার ভাবছে, তখন সরকারকে ন্যাক্কারজনকভাবে সমাবেশ করে ধিক্কার জানানো হচ্ছে। নারীদেরকে প্রকাশ্যে বেশ্যা উপাধি দিয়ে সমাবেশ করা হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রেও সরকার আবার নীরব। আবার সেই ক্ষেত্রে নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখাচ্ছে, সেই রাজনৈতিক দল কিংবা সেই রাজনৈতিক তরুণরা সেই সব সমাবেশে গিয়ে সেই নীতির পক্ষে এক ধরনের মৌন অবস্থান শো করছে। কিন্তু আসিয়া কর্মকাণ্ডের পরে অনেক নারী সহিংসতার অনেক ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রতি ইপটিজিংয়ের ঘটনা ঘটেছে। কোনো ঘটনারই আশু সমাধান কিন্তু আমরা পাইনি। যদিও আসিয়া ঘটনার বিচার কর্মকাণ্ড প্রচণ্ড সারা দেশে উত্তাল অবস্থা বিরাজ করার কারণে তার বিচার কর্মকাণ্ড খুবই বেগবান আমরা দেখেছি। তার শ্বশুরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে, সেই কর্মকাণ্ড দেখেছি। কিন্তু সরকারের যেমন কর্তব্য এই ব্যাপারে সোচ্চার হওয়া, এই ব্যাপারে জিরো টলারেন্স আনা, তেমনি আমরা যারা সামাজিক মানুষ, আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা দেশের কথা ভাবি, যারা নারী অধিকারের জন্য সোচ্চার, তাদেরও উচিত যারা নারী অধিকারের বিরুদ্ধে কথা বলে, নারী অধিকারের বিরুদ্ধে কথা বলে অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চায়, কিংবা নতুন রাজনৈতিক দল করেও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে না, তারা কখনোই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে পারবে না। তারা কখনোই এই সমাজে নারী এবং পুরুষের যে অধিকার, যে স্বাধীনতা, যে সাম্যের কথা, সেই সাম্যের বাস্তবতা আনতে পারবে না। সেটাই বাস্তবতা। দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনা যেটা ঘটলো কুমিল্লার মুরাদনগরে, একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে আমাদের জ্ঞান ফিরছে, আমরা সোচ্চার হচ্ছি, আমরা গণমাধ্যমে খবর করতে বাধ্য হচ্ছি, সেই পরিস্থিতিতে প্রকৃত অপরাধীকে কি চিহ্নিত করা হবে, প্রকৃত অপরাধীর বিচার কার্য করা হবে, এই ব্যাপারে কি বাংলাদেশের সব রাজনৈতিক দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।